সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। রাজু আহমেদ, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে যারা শুনছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরুতে যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, আমরা দেখলাম যে গতকালকে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করলেন দেশের নানা সংকট নিয়ে, নানা বিষয় নিয়ে। পাশাপাশি আজকে দেখলাম জামায়াত ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে হয়তো তিনি আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, পাশাপাশি জামাতও করার কথা ছিল না, পরবর্তীতে তারাও যোগ দিয়েছে। রাজনৈতিক নানা হিসেব নিকেশ, জোট কেন্দ্রিক হিসেব নিকেশ, নমিনেশন কেন্দ্রিক হিসেব নিকেশ, রাজনীতিতে যখন অনেক হিসেব নিকেশ চলছে তখন এনসিপি অনেকটা গো ধরেছে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে। তো আপনার কি মনে হয় এই বৈঠক থেকে আসলে প্রধান উপদেষ্টা সেই যে রাজনীতির আকাশে যে এক ধরনের বরফ জমেছে সেই বরফ গলানোর চেষ্টা করছে? নিঃসন্দেহে একটি দেশকে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত জনপ্রতিনিধিরাই কিন্তু আপনার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে সব থেকে বেশি ভূমিকা পালন করেন। দীর্ঘ 17 বছর যাবৎ কিন্তু আমরা ফ্যাসিবাদী আমলে ছিলাম। স্বৈরাচারের স্টিম রোলার কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল জগদ্দল পাথরের মতো। মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা কিন্তু বারবার কিন্তু 5 আগস্টের পর থেকেই আমরা যারা এই তরুণ প্রজন্ম, যারা দীর্ঘ 17 বছরে আমাদের জীবন যৌবন কেটে গেছে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে, আমাদের অনেক সহযোদ্ধা কিন্তু জীবন দিয়েছেন। সর্বশেষ জুলাই আগস্টে কিন্তু অনেক সহযোদ্ধা অঙ্গহানি হয়েছে, জীবন দিয়েছেন শুধুমাত্র কিন্তু মানুষের গণতান্ত্রিক যে অধিকারটা, সেই অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতা দেওয়ার জন্য এবং মানুষের কিন্তু ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিগত 17 বছর বিএনপির লড়াই ছিল। এবং বিএনপির সাথে যারা গণতন্ত্রের জন্য রাজপথে ছিলেন, বিএনপির সমমনা বা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, প্রত্যেকেই কিন্তু গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য কিন্তু রাজপথে ছিল। 5 তারিখের পর থেকে কিন্তু আমরা আমাদের অবস্থানটাকে স্পষ্ট করেছি বারবারই, যে কোনো দল গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করলে সেটাই সব থেকে ভালো পন্থা বলে, গণতন্ত্রের যে সৌন্দর্যতা সেই সৌন্দর্য বিকশিত হবে ভোটের মাধ্যমে, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। সেই কাজটাই হয়তো বা প্রধান উপদেষ্টা করার চেষ্টা করছেন, বিভিন্ন দলকে ডেকে। একটি নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রত্যাশা থাকে। আপনি বললেন এনসিপির কথা বললেন, তারা নতুন দল, তাদেরও প্রত্যাশা থাকবে, জুলাই আগস্টে তাদের ভূমিকা ছিল। কিন্তু আমরা মনে করি আরও অন্য দলের কথা বললেন যে এই জুলাই সনদ নিয়ে জামাত যেতে চায়নি, এনসিপি যেতে চায়নি। পরে দেখলাম জামাত স্বাক্ষর করলো, এনসিপি দেখলাম যে বক্তব্য ছড়াছড়ি, এনসিপির নেতারা দেখলাম জামাতকে একজন বললেন যে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। আবার ওই দিক থেকে দেখলাম বক্তব্য আসলো যে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ। তো আমরা দেখলাম, আমরা কিন্তু বারবারই বলছি যে জনগণকে তাদের মতামত দেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। মানুষের কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতার সাথে সাথে ভোটের যে বিষয়টি সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। আপনি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের যে কয়টি রাষ্ট্র গণতান্ত্রিক অগ্রযাত্রায় পথ চলছে, সে কিন্তু তাদের কিন্তু প্রধান উদ্দেশ্যই থাকে যে মানুষের যে চাহিদা সেটাকে পূরণ করা, ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে সেটা দেওয়ার। তো সেটা এখনো আমাদেরকে বাংলাদেশে এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে 1 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন যে প্রত্যেকটি দলকে যারা গণতন্ত্রের জন্য সুবাতাস বয়ে নিয়ে আসবে তাদের সাথে নিয়ে কাজ করার জন্য। এজন্য হয়তো প্রথমে বিএনপি সহ যারা আছেন সবাইকে ডাকছেন। আমরা মনে করি উনি হয়তো সফল হবেন অচিরেই এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের ভোটের আকাঙ্ক্ষা সেটা, সেই প্রত্যাশার প্রাপ্তি আমরা ভোটের মাধ্যমে দেখতে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে খুবই ঐতিহাসিক একটা রায়ের দিন ধার্য করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায়, জুলাই আন্দোলনের হত্যা মামলা, সেই মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আমরা দেখলাম যে প্রস্তুতি চলছে, বেশ কমাস ধরে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেছে
রাষ্ট্রপক্ষ, পাশাপাশি আসামি পক্ষ, রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষ আছে তারাও তাদের যুক্তি খণ্ডন করেছেন। এর মধ্য দিয়ে একটি রায় হবে। আসলে আপনার কি মনে হয় যে এই রায়টি আসলে কোন ধরনের রায় প্রত্যাশা করেন? পাশাপাশি এই রায়ের মধ্য দিয়ে আসলে কি প্রমাণিত হবে আগামী দিনে? সরকারের জন্য একটা সফলতা কিনা? পৃথিবীর ইতিহাসে কিন্তু স্বৈর শাসকদের নির্মম পরিণতি ঘটেছে তাদেরকে। শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন বাংলাদেশ থেকে, হয়তোবা সেদিন গণভবনে কি ঘটতো আপনারা জানেন বা বাংলাদেশের জনগণ জানে। তো সেটা ঘটেনি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে একজন স্বৈর শাসকের পতন ঘটেছে এবং তার বিচার কার্যক্রম কিন্তু চলমান আছে। তো আমরা মনে করি যিনি এই জুলাই আগস্টে যত মানুষের হত্যার হুকুমদাতা হিসেবে হত্যার হুকুমদাতা হিসেবে কিন্তু তিনি ছিলেন, এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটা দেখতে পেয়েছি যে সরাসরি উনি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ করছেন যে কি করতে হবে জনগণের উপরে। কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী একটু উল্লেখ করি, ভারী উইপন ইউজ করতে হবে, বিমান ব্যবহার করে তাদের উপর গুলি ছুটতে হবে। যে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আপনি ক্ষমতায় আছেন, সেই জনগণকেই আপনি গুলি চালাতে বলছেন আপনার দায়িত্বশীল জায়গায় থেকে। আমরা মনে করি যে একজন স্বৈর শাসকের বিচার কালকে হবে এবং আদালতের রায়ের মাধ্যমে একজন স্বৈর শাসকের বিচার হবে। আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশের জনগণের উপর যে জুলুম নির্যাতন তিনি চালিয়েছেন, আমরা মনে করি তার একটা বিচার কালকে বাংলাদেশের জনগণ পেতে যাচ্ছে। এবং আমরা মনে করি যে এই রায়ে বাংলাদেশের জনগণ যে গণতান্ত্রিক মানুষের যে প্রত্যাশা একজন স্বৈরশাসকের বিচার হোক, সেটা জনগণ দেখতে পারবে আমরা আশা করি। এটা সরকার এবং ট্রাইব্যুনালের যারা তদন্ত কর্মকর্তা, পাশাপাশি প্রসিকিউশন, এদের সফলতা বলবেন কিনা? নিঃসন্দেহে একজন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে 1 বছরের ভিতরেই তার সাজা কার্যকারী হবে বা সাজা হচ্ছে। আমরা মনে করি যে অবশ্যই এটা যারা বিচারিক প্রক্রিয়া আছেন এটা তার সফলতাই বলবো। ধন্যবাদ। আমরা আবারও রাজনৈতিক প্রসঙ্গে ফিরতে চাই, কেননা ঘুরে ফিরে দেশ, সংবিধান, গণতন্ত্র নিয়ে আমরা যখন আলোচনা করব সবকিছুর মধ্যে রাজনীতি চলে আসবে। আমরা দেখলাম যে এনসিপির মার্কা নিয়ে যে জটিলতাটি, সেটি কিন্তু এখনো শেষ হয়নি। এনসিপি কিন্তু এখন পর্যন্ত তাদের যে মার্কা নিয়ে যে তাদের যে অবস্থান, সেটি কিন্তু স্পষ্ট। তারা শাপলা ছাড়া কোনোভাবেই তারা নির্বাচনে অংশ নিতে চায় না, এবং তারা স্পষ্ট করেই বলে দিয়েছে, যে কারণে জুলাই সনদের স্বাক্ষরের ডেটও বর্ধিত করা হয়েছে। আপনার কি মনে হয় এরা কোনো জটিলতা তৈরি করবে? নির্বাচন হওয়ার জন্য আপনার অপশন থাকা উচিত, যে আপনি একটা বিষয় ধরে নির্বাচন কমিশন একটা বিষয় আপনাকে দিতে চাচ্ছেন না, আপনি এনাদার অপশনে যান, আপনি অন্য প্রতীক বেছে নেন, কিন্তু আপনি এইটা ছাড়া করবেনই না। এটা তো একটা কেমন গো ধরে বসে থাকার মতো আর কি। নির্বাচনটাকে প্রলম্বিত করা বা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা সন্দেহ থেকেই যায় আর কি। আপনার যদি একটা বিষয় পছন্দ না পছন্দ হচ্ছে আপনাকে, কিন্তু নির্বাচন কমিশন থেকে আপনাকে সেটা দিচ্ছে না, আপনি এনাদার অপশনে চলে যান। যদি আপনি গণতন্ত্রের যে ধারা অব্যাহত আছে এটা আপনি অব্যাহত রাখতে চান, নির্বাচনটাকে চান, তাহলে আপনাকে একটা প্রতীক আপনি পছন্দ করছেন, নির্বাচন কমিশন থেকে সেটা আপনাকে দিতে অসম্মতি প্রকাশ করছে, আপনি এনাদার অপশনে যাই আপনি অন্য একটা প্রতীক বেছে নিয়ে দ্রুত নির্বাচনের দিকে আগান না, এটাই মনে হয় সব থেকে ভালো হবে। না, আমরা জানি যে এনসিপি এবং সরকার একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এনসিপির যিনি করছেন কিংবা অভিমানটা আসলে কার সাথে করছেন, বিষয়টা কেমন হয়ে গেল? এখন এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, উনিও কিন্তু সরকারের উপদেষ্টা ছিলেন। উনি কিছুদিন আগেই কিন্তু পদত্যাগ করে দল গঠন করছেন। এবং আপনারা এও জানেন যে একটা সরকারের থেকে অনেক সুযোগ সুবিধাও কিন্তু তারা নিয়েছেন। এখন তারা কেন এটা করছেন, এটা তাদের নিজস্ব মতামত, তাদের নিজস্ব বিষয়। তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে নির্বাচনটাকে এগিয়ে নিয়ে আসার জন্য, মানুষের ভোটের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের, সেটাকে প্রতিফলিত করার জন্য তাদের এই বিষয়ে গো ধরে বসে না থাকাটাই সঠিক সিদ্ধান্ত মনে করবে, এবং একটা প্রতীক নিয়ে বাংলাদেশে নির্বাচনটা তাড়াতাড়ি হয় কিন্তু সবাইকে একসাথে নিয়ে কাজ করা উচিত। এবং জুলাই সনদের যে বিষয়টা আপনি দেখেছেন, জুলাই সনদের বিষয় তারাই কিন্তু প্রথম থেকে বলছিলেন, কিন্তু অনেক সময় দেখেছি বিএনপির দিকে তীর আসছে। কিন্তু আমরা কিন্তু আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অনেক আগেই কিন্তু এটা জুলাই সনদ নিয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। আবার দেখলাম যে সর্বশেষ দিনে সবাই স্বাক্ষর করলেন, তারা আসলেন না। একটা দাবি আপনি প্রথম উত্থাপিত করছেন, আপনি সেই দাবির জন্য সোচ্চার হচ্ছেন, সেই দাবিটা যেদিন বাস্তবায়িত হবে বা স্বাক্ষর হবে, সেই দিনকে আপনি নাই।
তাহলে আমরা কি বলবো এটাকে, যে আপনি একটা জিনিস চাচ্ছেন, আবার যেদিন স্বাক্ষর হবে সেদিন আপনি আসছেন না? সেটি কি কারণে মনে হয়? এটা কি কারণে মনে হয়? এটা তারাই ভালো জানেন, যে তারা কমিটমেন্টের অভাব রয়েছে। অবশ্যই কমিটমেন্টের অভাব রয়েছে, পরিপক্কতার অভাব রয়েছে। তারা নতুন দল, তাদের কথাবার্তা, আচার আচরণে কমিটমেন্ট থাকবে, কিন্তু সেই কমিটমেন্টের জায়গায় দূরদর্শিতা থাকবে। বাংলাদেশের জনগণ কিন্তু জুলাই আগস্টে তাদের ভূমিকা ছিল নিঃসন্দেহে, তাদের বক্তব্য, কথাবার্তা, আচার আচরণ, এটা কিন্তু তাদের প্রতিফলন করতে হবে রাজপথে মানুষের ভিতরে। আমরা কিন্তু সেই কনক্রিট বক্তব্য দেখিনি। একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এটা কিন্তু দেখছি না। অনেক অনেক বয়স্ক দলও আছেন, তাদেরকেও দেখছি না। আজকে এক কথা বলছেন, কালকে আর এক কথা বলছেন। এটা আমার মনে করি রাজনৈতিক দূরদর্শিতা এবং জনগণের সাথে একটা দল হিসেবে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গায় ঘাটতি রয়েছে। ধন্যবাদ। আমরা একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গত 35-40 বছরের ইতিহাস যদি আমরা ধারাবাহিকভাবে দেখি, লক্ষ্য করি, তাহলে দেখব যে বাংলাদেশে সবাই মনে করতে হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসবে। এই কালচারটা গত 35-40 বছর ধরে আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু আমরা এই জুলাই আগস্টের যে আন্দোলনের পরে, 5 আগস্টের পরে, আমরা বাংলাদেশের জনগণ, পাশাপাশি সুশীল সমাজ সবাই জানে যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল কারা। অনেকে ধরেই নিয়েছে এই দলটি ক্ষমতায় আসবে। এরকম একটা প্রেক্ষাপটে ধীরে ধীরে কেমন যেন রাজনীতির যে মাঠ, সেখানে দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন জামাত ক্ষমতা আসতে পারে, জামাত বারবার বলছে আমরা ক্ষমতায় চলে আসতে পারি। আবার জামাতের এক নেতা বেশ কমাস আগে বলেছিলেন যে আমরা বিরোধী দলে যাওয়ার জন্য রাজনীতি, আমরা জানি আমরা বিরোধী দলে যাব। তো আপনার কাছে কি মনে হয়, এটা কি বাংলাদেশের রাজনীতির পরিবর্তন নাকি জামায়াতের উন্নতি? আমরা সবসময় গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় বেশি কাজ করেছেন। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমান, ওনারা কিন্তু সবসময় গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে। এবং আমাদের কিন্তু তারেক রহমান সর্বশেষ বিবিসির সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে উনি কিন্তু বারবার এই বক্তব্য স্পষ্ট করছেন যে আমার কাছে একটা জিনিস সবার আগে, যে সবার আগে বাংলাদেশের জন্য তিনি কাজ করতেছেন। আমাদের বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা কাজ করেছি। এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভালো কাজের মাধ্যমে যদি আমাদেরকে কেউ হারিয়ে দিতে পারে তো ওয়েলকাম। আমরা চাই গণতন্ত্রের সুবাতাসটা বইতে থাক, গণতান্ত্রিক ধারাটাকে যদি নির্বাচন করে আপনি একটা জায়গায় বিএনপির প্রতিনিধি থাকবে, এনসিপির প্রতিনিধি থাকবে, জামাতের প্রতিনিধি থাকবে, ওই কনস্টিটিউয়েন্সি থেকে যে জনগণের ফল নিয়ে আসবে তাকে ওয়েলকাম জানানোর জন্য সবার আগে কিন্তু তারেক রহমান বসে আছেন। আমি মনে করি আপনি ছাত্র সংসদ ইলেকশনগুলো দেখছেন, অবশ্যই যে আমরা কিন্তু দেখছি যে নির্বাচনে কিন্তু অনিয়ম হচ্ছে। আপনি বলতে পারবেন না যে সব জায়গায় কিছু কিছু প্রমাণ আছে, কিন্তু আমরা কখনো একটি বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আমরা কিন্তু কোন নির্বাচনকে সরাসরি ডিনাই করি, আমরা বাধাগ্রস্ত করছি না। আমরা চাচ্ছি যে বাংলাদেশ যে নির্বাচনের যে পরিবেশ থেকে, নির্বাচনের যে আবহাওয়া থাকে, সেখান থেকে 17 বছর কিন্তু দূরে ছিল। অনিয়ম হচ্ছে, অসঙ্গতি হচ্ছে, আমরা কিন্তু অভিযোগ দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু নির্বাচন থেকে বা গণতান্ত্রিক যে ধারা প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে কিন্তু আমরা পিছিয়ে নেই। আমরা মনে করি 5 তারিখের পরে এটাই বৃহৎ দল হিসেবে একটা গণতান্ত্রিক যে মানসিকতা, গণভোটের সময়টা নিয়ে বিএনপি এবং জামাত কেন একমত হতে পারছে না, আপনার কি মনে হয়? সেটা নিয়ে আমরা কিন্তু আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ ভাই কমিশনে আছেন, দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে উনি কিন্তু স্পষ্ট বক্তব্য দিচ্ছেন। আমরা মনে করি অন্য দল তার সাথে কেন বা অন্য দলের মতবিরোধ থাকতে, রাজনীতিতে অবশ্যই থাকবে, গণতন্ত্রে কিন্তু সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সবাই সবার বক্তব্য দিবে, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য যেটা কার্যকরী, সেই কার্যকরী ভূমিকার জন্য প্রত্যেকটি দল দেবে, আমরা সেই প্রত্যাশা করি। তবে অবশ্যই এই বিএনপির যে প্রস্তাবনাটি যে নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে, এটি আমার কাছে ব্যক্তিগতভাবে ইতিবাচক মনে হয়। আমি জানি না কে কেমন ভাবছে, কেননা এটা খরচের বিষয় আছে, আয়োজনের অনেকটা দীর্ঘ সময়ের ব্যাপার আছে, আর এটা এই নির্বাচনের মাধ্যমে 2টি রায় জনগণ দিয়ে দিবে, এটিও প্রতীয়মান হয়। আপনাকে ধন্যবাদ। আমরা সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখলাম যে ইতিপূর্বে প্রায় 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কয়েকজনকে পাওয়া যাচ্ছে এবং প্রায় 14 জনের মতো সেনা ক্যান্টনমেন্টের ভেতরে তারা সেখানে একটা জেলখানা, সাব জেল ঘোষণা করা হয়েছে, সেখানে তারা বন্দী আছেন।
তাদেরকে আদালতেও সোপর্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেটি প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার কাছে মনে হয় কি এটি আগামী নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে? যারা সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, যারা দেশপ্রেমিক যারা সেনা কর্মকর্তা আছেন, তারা তো পালাবেন না। আপনি যে বললেন যে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে অনেকে পাওয়া যাচ্ছে না, তাদের কেন পাওয়া যাচ্ছে না? আপনি এই প্রশ্নটা একবার করেছেন? পাওয়া যাচ্ছে না এই কারণেই যে তারা ফ্যাসিবাদী আমলে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে। এবং আমি একজন সেনা কর্মকর্তা, যিনি বিজিবিতে কর্মরত ছিলেন, দেখলাম আজকে ভিডিওতে দেখলাম, তিনি সরাসরি রেদওয়ান, উনি কিন্তু AK-47 দিয়ে জনগণের উপর গুলি চালাচ্ছেন। তিনি আজকে কোর্টে নিয়ে এসেছিলেন যে রক্ষক যখন ভক্ষকের ভূমিকা ছিল, তখন তাকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে। অবশ্যই দেশপ্রেমিক, আমরা সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে তারা সবসময় ভূমিকা রাখেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে। কিন্তু তারা যখন দেশের জনগণের সাথে মানে বৈরী আচরণ করবেন, জনগণের গণতন্ত্রের পক্ষে না থেকে যেমন স্বৈরাচারী আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, তখন তো তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবেই। আমরা মনে করি আদালত তাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে যারা ফ্যাসিবাদী আমলে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে, গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসবে। আমরা সেই প্রত্যাশা রাখি। আগামী নির্বাচন সামনে রেখে আপনি দলের কাছে আপনার একটা আহ্বান জানান, যে আপনার দলের কাছে আপনার এই আহ্বান। আমরা সবসময় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি। আপনি যদি সমসাময়িক সময়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য দেখে থাকেন, কিন্তু আমরা কিন্তু পরিবর্তনের রাজনীতি চাই। আমরা কিন্তু সবাইকে নিয়ে আমরা কিন্তু বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা কিন্তু বিগত সময়ে কিন্তু সব থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি রাজপথে আমাদের গণতন্ত্রের জন্য। আমরা চাই সবাইকে সাথে নিয়ে একসাথে এই আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে কোনো স্বৈরাচার শাসন থাকবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। মানুষের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশ থেকে কিন্তু কম সময় কিন্তু শাসন করার সুযোগ পেয়েছিলেন, কম সময় কিন্তু উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে যে গণতন্ত্রের সুবাতাস বয়েছিল, খাদ্যর যে স্বয়ংসম্পূর্ণতা এসেছিল এবং প্রত্যেকটি গ্রাম গঞ্জে মানুষের ভিতরে যে মানে বাংলাদেশটাকে যে আমূল পরিবর্তনের যে বিষয়টা, কিন্তু ওনার আমল থেকে শুরু হয়েছিল। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একটা ভিত্তিপ্রস্তর বাংলাদেশে স্থাপন করে দিয়েছেন। এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান কিন্তু এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। আমি মনে করি ওনাদের দুইজনের যে দূরদর্শী নেতৃত্ব ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সংমিশ্রণে কিন্তু তারেক রহমানের নেতৃত্ব গড়ে উঠছে এবং উনি বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলে আমরা মনে করি যে বাংলাদেশে সব থেকে বেশি পরিবর্তন উনি করতে পারবেন। এবং উনি জানেন যে কোন কোন সেক্টরে আমরা কিন্তু 31 দফা দিয়েছি, 31 দফা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কোন সেক্টরে কি কাজ করতে হবে কিন্তু উনি কিন্তু পরিকল্পনা করছেন। আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করছি। সাথে সাথে বাংলাদেশের জনগণকে আমরা সাথে নিয়ে একসাথে সুন্দর, সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব। সেই বিনির্মাণে প্রত্যেকেই যাতে তাদের কন্ট্রিবিউশন রাখতে পারে, সেই দরজা সবসময় বিএনপির জন্য উন্মুক্ত আছে। বা আমরা জনগণের জন্য কাজ করে যাব এবং জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের পরিবর্তনের দিকে আমরা যাব, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন বিরোধী বাংলা। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরাও পরিবর্তনের প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি এই যে তরুণ প্রজন্ম যারা একটা কিছু করে দেখিয়েছে, যারা একটা পরিবর্তন এনে দিয়েছে, একটা ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, অর্থাৎ এই তরুণ প্রজন্ম কিন্তু কিছু না কিছু করতে পারে এবং আমরা ভবিষ্যতে সেই প্রত্যাশা রাখি তাদের এই তারুণ্যের যে শক্তি, সেই শক্তি দিয়ে আগামী দিনে যে পরিবর্তনের একটা রাজনীতির একটা শপথ নিয়েছে পুরো জাতি, সেটি বাস্তবায়ন হবে, সেই প্রত্যাশা রাখছি। আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন।